ধূমকেতু, ধুলো, বরফ ও গ্যাসের তৈরি এই বস্তুটিকে নিয়ে আমাদের আগ্রহের কোনো কমতি নেই। বিজ্ঞানীরাও প্রতিনিয়ত এই মহাজাগতিক বস্তুটিকে নিয়ে চর্চা করে থাকেন। বিজ্ঞানীরা এও মনে করেন যে আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে কোনো এক ধূমকেতু বা বৃহৎ কোনো উল্কাপাতের ফলেই পৃথিবী থেকে ডাইনোসর সহ অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল। তাই তারা সবসময় শঙ্কিত থাকে এই ভেবে যে যদি এর চেয়েও বড় কোনো ধূমকেতু আবার আমাদের এই সবুজ গ্রহে আসতে পড়ে, তবে কি কোনো প্রাণের অস্তিত্ব থাকবে এই পৃথিবীতে? ডোন্ট লুক আপ মুভিটিতে এমনই একটি ধূমকেতুকে পৃথিবীর দিকে ধেয়ে আসতে দেখা যায়, যেটি উচ্চতায় পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চেয়েও বড়। তো মুভিটির শেষ পর্যন্ত কি হলো তা জানতে আমাদের এই এক্সপ্লোরেশনটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুভির শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই, যার নাম কেট ডিভিয়াসকি। সেখানে একটি বিশাল আকৃতির সুবেরু টেলিস্কোপ দেখা যায়। কেট সেটি দিয়ে বিভিন্ন গ্রহ নক্ষত্র সম্পর্কে রিসার্চ করছিল। রিসার্চ করতে গিয়ে সে হঠাৎই নতুন কিছু একটা ডিসকভার করে, যেটি ছিল সম্পূর্ণ নতুন একটি ধূমকেতু। কেটের প্রফেসর হচ্ছে রেন্ডাল মিন্ডি। মিন্ডি কেটের এই আবিষ্কারে অনেক বিস্মিত হয়। সে কেটের এই অ্যাচিভমেন্টটাকে সেলিব্রেট করতে একটা ছোটোখাটো পার্টিও দেয়। কেট ছিল মিশিগান স্টেট ইউনিভার্সিটির অ্যাস্ট্রোনমির একজন পিএইচডি ক্যান্ডিডেট। সে প্রফেসর মিন্ডির আন্ডারে কাজ করছে। এরপর মিন্ডিকে ধূমকেতুটির গতিবিধি নিয়ে ক্যালকুলেশন করতে দেখা যায়। সে দেখছিল যে এটি পৃথিবী থেকে কতটা দূরে রয়েছে আর এটি পৃথিবীকে কতটুকু দূরত্বে অতিক্রম করবে, কিন্তু তার ক্যালকুলেশন অনুযায়ী মনে হচ্ছিল যে এটি সরাসরি পৃথিবীতে আঘাত হানবে। মিন্ডি বিশ্বাসই করতে পারছিল না যে এটি হতে যাচ্ছে। সে বিষয়টি তার অন্যান্য স্টুডেন্টদের থেকে হাইড করে শুধু কেটকেই জানিয়েছিল। এরপর তারা বিষয়টি নাসার প্ল্যানেটারি ডিফেন্স কোঅর্ডিনেশন অফিসের হেড ডক্টর টেডিকে জানায়। ধূমকেতুটি ছিল আনুমানিক 5 থেকে 10 কিলোমিটার চওড়া, আর তাদের ক্যালকুলেশন অনুযায়ী এটি 6 মাস 14 দিন পর সরাসরি পৃথিবীতে আসতে পড়বে। নাসার অন্য সায়েন্টিস্টরাও তখন ক্যালকুলেট করে সেম রেজাল্টই পায়। মিন্ডির কাছে এইসব দুঃস্বপ্নের মতো মনে হচ্ছিল। এরপর তারা ডক্টর টেডির কথা মতো ওয়াশিংটন ডিসির দিকে রওনা দেয় বিষয়টি আমেরিকার প্রেসিডেন্টকে জানানোর জন্য। তারা হোয়াইট হাউসে এসে পৌঁছালে সেখানে ডক্টর টেডিও এসে তাদের সাথে জয়েন করে। এরপর সেখানে তারা প্রেসিডেন্টের জন্য ওয়েট করতে থাকে। বেশ কিছুক্ষণ পর প্রেসিডেন্ট আসলেও তাদের সাথে কোনো কথা না বলে অন্য একটা কাজে বিজি হয়ে পড়ে, আর ওদিকে তাদের অপেক্ষার প্রহর বাড়তেই থাকে। প্রেসিডেন্ট আসলে প্যাটি নামের কারো বার্থডে সেলিব্রেট করছিল, আর এদিকে হোয়াইট হাউসের স্টাফ জেনারেল থিমস তাদেরকে কিছু খাবার সার্ভ করে, যার বিনিময়ে সে টাকাও নেয়। কিন্তু কেট পরে জানতে পারে যে হোয়াইট হাউসের সব খাবারই ফ্রি। বিষয়টি জানার পর তারা বিশ্বাসই করতে পারছিল না যে হোয়াইট হাউসের ভিতরেও এমনটা হয়। এর কিছুক্ষণ পর প্রেসিডেন্টের ছেলে জেসন এসে তাদেরকে বলে যে আজকে আর তাদের প্রেসিডেন্টের সাথে দেখা হচ্ছে না, তারা কাল আবার আসতে পারে। বিষয়টি তাদের তিনজনের কাছে অনেক ডিসঅ্যাপয়েন্টিং ছিল, যদিও তারা চাইলেও সেখানে কিছুই করতে পারবে না। তো তারা সেই রাতটা একটা হোটেলে কাটায়। পরের দিন তাদের সুযোগ হয় প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করার। মিন্ডি প্রেসিডেন্টের সামনে অনেক নার্ভাস হয়ে পড়েছিল। প্রেসিডেন্ট তাদেরকে 20 মিনিট সময় দিয়েছিল কথা বলার জন্য, কিন্তু ডক্টর মিন্ডি নার্ভাসনেসের জন্য ঠিকভাবে ডিসক্রাইবই করতে পারছিল না বিষয়টি। তাছাড়া তার সায়েন্টিফিক অ্যানালাইসিসগুলো শুনতে প্রেসিডেন্ট আর তার ছেলে জেসনের কাছে অনেক বোরিং লাগছিল। জেসন ছিল হোয়াইট হাউসের চিফ অব স্টাফ। যাই হোক, কেট তখন তাদেরকে সহজভাবে বলে দেয় যে একটি বিশাল আকৃতির ধূমকেতু পৃথিবীর দিকে ধেয়ে আসছে, আর এটি পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা 99.78%। জেসন তখন বলে যে তাহলে আর প্যানিক হওয়ার কি আছে, 100% তো আর না। ডক্টর টেডি তখন বলেন যে সায়েন্টিস্টরা কখনোই 100% বলতে পছন্দ করেন না, যদিও এটা হওয়ার পসিবিলিটি 100%। তিনি আরও বলেন যে এটি একটি প্ল্যানেট কিলার। মিন্ডি বলছিল যে ধূমকেতুটির আঘাত বিলিয়ন হিরোশিমা বোমার আঘাতের মতো হবে। পৃথিবীতে তখন ভয়ঙ্কর সুনামি দেখা দিবে। এছাড়া 10 থেকে 12টি শক্তিশালী ভূমিকম্প হবে, যাতে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। প্রেসিডেন্ট আর জেসন তখনও বিষয়টি নিয়ে মক করছিল। তারা তাদের কথায় কোনো গুরুত্বই দিচ্ছিল না, যেন তাদের কাছে এটা নর্মাল কোনো বিষয়, যা নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই। তার মতে এমন অনেক খবরই বিজ্ঞানীরা দেয়, যেমন পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, এলিয়েন ইত্যাদি ইত্যাদি। এগুলোতে গুরুত্ব দেওয়া তেমন কিছুই নেই। প্রেসিডেন্টের থেকে এমন রেসপন্স পেয়ে তারা আরও ডিসঅ্যাপয়েন্টেড হয়ে পড়ে। এরপর তারা বিষয়টি ডিসকাস করতে আরও কিছু সায়েন্টিস্টদের সাথে মিটিংয়ে বসে। সেখানে ডক্টর আর্ডুল বলেন যে তিনি আরও কয়েকজন সায়েন্টিস্টের সাথে কথা বলে কনফার্ম হয়েছেন যে এটি পৃথিবীতেই আঘাত হানতে যাচ্ছে। মিন্ডি চাচ্ছিল যেহেতু তারা প্রেসিডেন্ট থেকে কোনো রেসপন্সই পাচ্ছে না, তাই বিষয়টি পাবলিকলি সবাইকে জানাতে, যাতে প্রেসিডেন্টের উপর কিছুটা চাপ সৃষ্টি হয়। কিন্তু তার জন্য তাদের মিডিয়ার হেল্প প্রয়োজন।
তাই তারা কেইটের বয়ফ্রেন্ড ফিলিপের সাথে মিট করে। সে হচ্ছে একজন জার্নালিস্ট। সে তাদেরকে ডেইলি রিপ নামের একটি শোতে অ্যাটেন্ড করতে রেকমেন্ড করে। কিন্তু সে যখন কেইটের কাছ থেকে শোতে যাওয়ার কারণ শুনতে পায়, তখন সে পুরোপুরি স্তম্ভিত হয়ে পড়ে। তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। অন্যদিকে মিন্ডি তার ওয়াইফের কাছে বিষয়টি হাইড করছিল। এরপর মিন্ডি আর কেইট ফিলিপের রেকমেন্ডেশন অনুযায়ী শোটিতে অ্যাটেন্ড করতে যায়। শোটি পরিচালনা করে জ্যাক আর ব্রি নামের দুজন ব্যক্তি, আর শোটির উদ্দেশ্য হচ্ছে মানুষকে বিনোদন দেওয়া। তাই মিন্ডি আর কেইট যখন ধূমকেতুর বিষয়টি এক্সপ্লেন করছিল, তারা বিষয়টিতে কোনো ইন্টারেস্টই পাচ্ছিল না। তারা চাচ্ছিল বিষয়টিকে ফানি কিছুতে কনভার্ট করতে। তখন কেইট বলে পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়া বিষয়টা মোটেও ফানি না, কিন্তু তারা ফান করেই যাচ্ছিল। এইসব নিয়ে কেইট টোটালি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। সে কন্ট্রোল হারিয়ে লাইভ শো এর মধ্যেই চিৎকার করতে শুরু করে। এরপর দেখা যায় অডিয়েন্সও বিষয়টিকে ফানিভাবেই নিয়েছে। সবাই কেইটকে পাগল ভাবছিল। তারা কেইটের ছবি নিয়ে বিভিন্ন মিম ক্রিয়েট করছিল, যা সোশ্যাল মিডিয়ায় অনেক শেয়ার হচ্ছিল। অন্যদিকে দর্শকরা ডক্টর মিন্ডির অনেক প্রশংসা করছিল। কেউ কেউ তাকে হট এবং হ্যান্ডসাম বলে সরাসরি ডেটেরও প্রস্তাব দিচ্ছিল, যা এমন সিচুয়েশনে মিন্ডির কাছে স্বাভাবিকভাবেই অপ্রাসঙ্গিক মনে হচ্ছিল। সে বুঝতে পারছিল না কেন মানুষ এই বিষয়টিকে সিরিয়াসলি নিচ্ছে না, কেন তারা ভয় পাচ্ছে না, যে বিষয়টাতে সবারই ভয় পাওয়া উচিত। তখন তারা জানতে পারে যে নাসার হেড ডক্টর জসলিন কল্ডার নাকি কনফার্ম করেছে ধূমকেতুটি পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা নাকি 100% শিওর না, যার অ্যাস্ট্রোনমি সম্পর্কে কোনো ধারণাই নেই। আর সে ছিল প্রেসিডেন্টের একজন সুপার ডোনার। মিন্ডি বুঝে যায় যে সবকিছুই করাপ্টেড হয়ে গেছে। ওদিকে ধূমকেতুটি আসার সময় রয়েছে আর মাত্র 6 মাস 10 দিন। কেইট এইসব ভেবে অনেক ইমোশনাল হয়ে পড়েছিল। সে তার মোবাইল চেক করে দেখে যে শেষ পর্যন্ত তার বয়ফ্রেন্ড ফিলিপও বিষয়টিকে ফানিভাবে নিয়ে তার সাথে ব্রেকআপ করে নিয়েছে। মিন্ডি তখন তার বাসায় ফিরে যায়। সে তখনও ভাবছিল যে বিষয়টিকে কিভাবে পাবলিকলি আনা যায়। ওদিকে এক বড় খবর হলো, আমেরিকার প্রেসিডেন্টের সুপ্রিম কোর্টের এক নমিনির সাথে কোনো এক স্ক্যান্ডাল লিক হয়ে গেছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ব্রেকিং নিউজ হচ্ছিল। প্রেসিডেন্টকে নিয়ে গোটা আমেরিকায় সমালোচনার ঝড় ওঠে। মানুষের কনসেন্ট্রেশনটাকে অন্যদিকে কনভার্ট করার জন্য প্রেসিডেন্ট তখন মিন্ডি, কেইট আর ডক্টর টেডিকে হোয়াইট হাউসে নিয়ে আসে। প্রেসিডেন্ট আর জেসন তখন তাদেরকে বলে যে তারা এই পৃথিবীকে বাঁচাতে কাজ করতে চায়, তার জন্য যা যা করতে হবে তাদেরকে ব্যবস্থা করতে বলে। প্রেসিডেন্টের সম্মতি পেয়ে তারা অনেক খুশি হয়ে যায়, যদিও তারা বুঝতে পারে যে প্রেসিডেন্ট কেন এখন এসব করতে রাজি হয়েছে। নাসার হেডও তখন সেখানে উপস্থিত ছিল। এরপর প্রেসিডেন্ট একটা ইমার্জেন্সি ব্রডকাস্টের ব্যবস্থা করে। সেখানে প্রেসিডেন্ট পাবলিকলি সবার কাছে ইমার্জেন্সি মেসেজ দেয় ধূমকেতুটি সম্পর্কে, যেটি পৃথিবীতে আসার সময় আছে আর মাত্র 5 মাস। তবে প্রেসিডেন্ট সবাইকে এই বলে আশ্বস্ত করে যে তারা নিউক্লিয়ার এক্সপ্লোশনের মাধ্যমে ধূমকেতুটিকে মহাকাশেই ধ্বংস করে দিবে। ধূমকেতুটির নাম দেওয়া হয়েছে কমেট ডিবিএসকে, যা কেইট ডিবিএসকির নাম অনুসারে নামকরণ করা হয়েছে। প্রেসিডেন্ট বেশ সফলভাবে মানুষের চিন্তাভাবনাকে সেই দিকে কনভার্ট করতে পেরেছিল, যা তার মূল উদ্দেশ্য ছিল। মানুষও পূর্বের টপিক ভুলে এই টপিক নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। প্রেসিডেন্টের অনেক সাপোর্টারও হয়ে যায়। সবাই কেইট আর মিন্ডিরও অনেক প্রশংসা করে। মিন্ডিকে আবার সেই লাইভ শো ডেইলি রিফে ডাকা হয়। সেখানে শোটির হোস্ট ব্রিকে দেখা যায় মিন্ডিকে লাইন মারতে। পরে মিন্ডিও তার সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। এরপর নিউক্লিয়ার লঞ্চ করার সময় চলে আসে। সেটি লাইভ টেলিকাস্টও করা হচ্ছিল। সবাই অনেক আগ্রহ নিয়েছিল সেটি দেখার জন্য। নিউক্লিয়ারগুলো সফলভাবে লঞ্চ করতে পেরে সবাই অনেক রিলিফ বোধ করছিল। সবাই মিশনটি সাকসেস হওয়ার ব্যাপারে অনেকটা শিওর ছিল। তখন সেখানে একটি লোক আসে, যার নাম পিটার। পিটার হচ্ছে পৃথিবীর 3য় সবচেয়ে ধনী ব্যক্তি। সে ব্যাশ নামের একটি বিশাল কোম্পানির সিইও। আর প্রেসিডেন্টও পিটারের থেকে অনেক বড় ফান্ড পেয়ে থাকে। তাই প্রেসিডেন্ট তার বেশিরভাগ কথাই শুনে। তাকেও এখানে অ্যালাউ হতে দেখে কেইট অনেক অবাক হয়। পিটার তখন প্রেসিডেন্টকে সেখান থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই নিউক্লিয়ারগুলোকে আবার ব্যাক করতে দেখা যায়। কি হচ্ছে কেউই কিছু বুঝতে পারছিল না। এরপর দেখা যায় মিন্ডি, কেইট আর ডক্টর টেডিকে একটি রুমের মধ্যে আটকে রাখা হয়েছে। এর কিছুক্ষণ পর জেসন এসে মিন্ডিকে বলে যে সে এখন থেকে হোয়াইট হাউসের চিফ সায়েন্স অ্যাডভাইজার। সে কেইট আর ডক্টর টেডিকে আবার রুমটিতে রেখে মিন্ডিকে প্রেসিডেন্টের একটা মিটিংয়ে নিয়ে যায়। সেখানে প্রেসিডেন্ট বলছিল যে পৃথিবীর মানুষ যে ধূমকেতুটাকে পৃথিবীর অনেক বড় বিপদ ভাবছে, সেটি কিন্তু পৃথিবীর মানুষের জন্য অনেক বড় একটা সুযোগও হতে পারে। সেখানে পিটারও উপস্থিত ছিল। পিটার বিষয়টিকে এক্সপ্লেন করে দিচ্ছিল।
সে বলছিল যে তাদের গবেষণা অনুযায়ী ধূমকেতুটিতে কমপক্ষে $32 ট্রিলিয়ন ম্যাটেরিয়ালস আছে। যদি তারা নিতে পারে তবে তা দিয়ে টেকনোলজির আরও উন্নতি করা সম্ভব হবে। আর সব মিলিয়ে তারা ধূমকেতুটি থেকে প্রায় $140 ট্রিলিয়ন সম্পদ পাবে। মিন্ডি এসব শুনে পাগলের মতো হয়ে যাচ্ছিল। সে বলছিল যে এত $1 ট্রিলিয়ন দিয়ে কি হবে যদি কোনো মানুষই বেঁচে না থাকে পৃথিবীতে। তখন পিটার এক্সপ্লেন করে যে সে কিভাবে তাদের ব্যাসের উন্নত টেকনোলজি ব্যবহার করে ধূমকেতুটিকে ছোট ছোট 30টি টুকরায় পরিণত করবে। তারপর সেই টুকরোগুলোকে প্রশান্ত মহাসাগরে নিক্ষেপ করবে। পরে তারা ইউএস নেভি শিপ ব্যবহার করে সেই টুকরোগুলো তুলে এনে বিভিন্ন কাজে লাগাবে। পিটার বলে যে এই ব্যাপারে তার সাথে নোবেল প্রাইজ বিজয়ী বেশ কয়েকজন সায়েন্টিস্ট কাজ করবে। এইসব শুনে সেখানে সবাই পিটারকে সাপোর্ট করতে থাকে। সবাই সেখানে এক নতুন স্বর্ণযুগের স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু মিন্ডি কিছুতেই এইসব সাপোর্ট করতে পারছিল না। মিটিং শেষে সে দ্রুত কেইট আর ডক্টর টেডির কাছে যায়। সে তাদেরকে পুরো বিষয়টি এক্সপ্লেন করে। তারা বিশ্বাস করতে পারছিল না কিভাবে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়া কেউ কিছু সম্পদের লোভে পৃথিবীর মানুষের জীবনকে এত বড় রিস্কের মধ্যে ফেলতে পারে। রেস্টুরেন্টে থাকা কিছু মানুষও বিষয়টি জানতে চাচ্ছিল। তাই কেট তাদেরকে বলে যে তাদের প্রেসিডেন্ট কিছু সম্পদ পাওয়ার লোভে ধূমকেতুটিকে পৃথিবীর দিকে আসতে দিচ্ছে। এইসব শুনে সবাই অনেক ক্ষুব্ধ হয়ে পড়ে। তারা অনেক জায়গায় ভাঙচুরও করে। আর এদিকে প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলার কারণে কেটকে FBI এর লোক ধরে নিয়ে আসে। সেখান থেকে মুক্তির জন্য তাকে কিছু শর্ত দেওয়া হয়। শর্তগুলো ছিল মিডিয়ায় কোনো কথা না বলা, ধূমকেতুটি নিয়ে কিছু না বলা, আর ব্যাশ কোম্পানি রিলেটেড কোনো কথা না বলা। কেট কোনো উপায় না পেয়ে এগ্রিমেন্টে যেতে রাজি হয়। ওইদিকে গভর্নমেন্ট থেকেও সবাইকে এই বলে শান্ত রাখা হয় যে ধূমকেতুটি আসলে তারা সবাই এখনকার চেয়ে আরও বেশি সম্পদশালী হবে। এরপর দেখা যায় মিন্ডি ব্রিয়ের সাথে তার রুমে ফিরে আসলে সেখানে তার ওয়াইফকে দেখতে পায়। তার ওয়াইফের নাম জুন। জুন বুঝে যায় যে তার আর ব্রিয়ের মধ্যে অ্যাফেয়ার চলছে। সে মিন্ডির উপর অনেক রেগে যায় আর তাদের সম্পর্ক এখানে শেষ বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কেট তার পরিবারের কাছেও কোনো জায়গা পায়নি। তার ফ্যামিলিও ভাবছিল যে তাদের প্রেসিডেন্টই ঠিক। তাই সে একটি শপে জব নেয়। সেখানে একটি ছেলে এসে কেটকে চিনে ফেলেছিল। তার নাম ইউল। তার সাথে তার কিছু ফ্রেন্ডসও ছিল। সে বলে যে তারা সবাই তার ফ্যান। তাদের বোর্ডের মধ্যেও কেটের ছবি দেখা যায়। ইউল কেটকে তারা যেখানে আড্ডা দেয় সেখানে যাওয়ার জন্য ইনভাইট করে সেখান থেকে চলে যায়। ওইদিকে মিন্ডি পিটারের মিশনে যেসব টেকনোলজি ও ইকুইপমেন্ট ব্যবহৃত হবে সেগুলো পর্যবেক্ষণ করছিল। সে কোনো কিছু দেখে সন্তুষ্ট হতে পারছিল না। তার কাছে মনে হচ্ছিল যে এই মিশনটি ফেল করবে। তাই সে পিটারকে আস্ক করে যে সে এর জন্য কোনো বৈজ্ঞানিক পর্যালোচনা করেছে কি না, নাকি সে বিষয়টাকে একজন বিজনেসম্যানের মতো করে দেখছে। পিটার তখন অনেক রেগে যায়। সে বলে যে এটা মানবজাতির জন্য একটা এভলিউশন। তার ব্যাসের টেকনোলজির দ্বারা সে এখনই বলে দিতে পারবে যে সে কিভাবে মারা যাবে। পিটার মিন্ডিকে তখন একটা ইঁদুরের সাথে তুলনা করে। এরপর দেখা যায় যে কেট ইউলার তার ফ্রেন্ডসদের সাথে আড্ডায় যোগ দিয়েছে। সেখানে কেট সবাইকে বলে যে তাদের গভর্নমেন্ট যে মিশনটা পরিচালনা করতে যাচ্ছে তা ফেল হওয়ার চান্সেসই বেশি। কেট সেখানে ইউলের সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছিল। ওইদিকে মিন্ডি আবার শোটিতে গিয়ে মানুষকে সত্যটা জানাতে চাচ্ছিল, কিন্তু হোস্ট জ্যাক আর ব্রি কন্টিনিউয়াসলি অডিয়েন্সদের কনফিউজড করতে থাকে। মিন্ডি তখন চিৎকার করে বলে যে একটা মাউন্ট এভারেস্টের মতো আকৃতির ধূমকেতু পৃথিবীর দিকে ধেয়ে আসাটা মোটেও সুখকর কিছু নয়। কেন তারা বিষয়টি নিয়ে মানুষকে কনফিউজড করছে? সে বলে যে তাদের প্রেসিডেন্ট তাদেরকে এই ব্যাপারে মিথ্যা বলে আসছে, আর এখনই কিছু করতে না পারলে তাদের সবাইকে মরতে হবে। এরপর দেখা যায় প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলায় FBI মিন্ডিকেও ধরে নিয়ে গেছে। তাকেও হয়তো কিছু শর্ত দিয়ে দেওয়া হবে। কেটকে দেখা যায় ইউনের সাথে ছাদে টাইম পাস করছে। তখনই সে আকাশে ধূমকেতুটি নোটিস করে, যেটি এখন খালি চোখেই দেখা যাচ্ছে। তার মানে এটি পৃথিবীর অনেক কাছাকাছি চলে এসেছে। মিন্ডি বাসায় ফেরার সময়ও ধূমকেতুটিকে দেখতে পায়। সে রাস্তার সবাইকে সেই ধূমকেতুটি দেখায়। মিন্ডি কেটকেও বিষয়টি জানানোর জন্য কল করে। মিন্ডি বলে যে এটি ভয়ঙ্কর আবার সুন্দর। এরপর তারা একসাথে হয়ে লাইভে গিয়ে সবাইকে এটি দেখার আহ্বান জানায়, যা এতদিন ধরে তারা বলে আসছে, কিন্তু কেউ কোনো গুরুত্বই দেয়নি। ভিডিওটিও অনেক শেয়ার হয় আর একটি হ্যাশট্যাগ ট্রেন্ড হয়, তা হলো জাস্ট লুক আপ, মানে উপরে তাকাও। তখনও অনেক লোক প্রেসিডেন্টকে সাপোর্ট করছিল। তারা একটা নতুন স্লোগান চালু করে যে ডোন্ট লুক আপ, মানে উপরে তাকিও না। তখন মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়। মিন্ডি আর কেট তখনও বিভিন্ন লাইভ শোতে গিয়ে মানুষকে সত্যটা জানাতে চেষ্টা করছিল, কিন্তু ম্যাক্সিমাম মানুষ তখনও বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিচ্ছিল।
এরপর একটা বড় বিস্ফোরণ হতে দেখা যায়। ডক্টর টেডি এসে কেট আর মিন্ডিকে বলেন যে তাদের প্রেসিডেন্ট আর ব্যাশ ইন্ডিয়া, রাশিয়া, চায়নাকে মিশনটি থেকে আলাদা করে দিয়েছে, কারণ তারা সব সম্পত্তির ভাগ নিজেরা নিতে চায়। ইন্ডিয়া, রাশিয়া, চায়না তখন জয়েন্টলি একটা আলাদা মিশন পরিচালনা করেছে, যা ফেল হয়েছে। তার মানে তারা শিওর হয়ে যায় যে আমেরিকার মিশনটিও ফেল হতে যাচ্ছে। ওদিকে আমেরিকার প্রেসিডেন্ট তখনও পার্টি করছিল, সবাই ডোন্ট লুক আপ বলে স্লোগান দিচ্ছিল। কিন্তু আকাশে দেখা যায় যে ধূমকেতুটি ক্রমশই বড় হচ্ছে, মানে এটি পৃথিবীর আরো কাছাকাছি চলে এসেছে। তখন অনেকে বুঝতে পারে যে গভর্নমেন্ট এতদিন তাদেরকে ধোঁকা দিয়ে আসছে। সবাই তখন মঞ্চে থাকা জেসনের দিকে বোতল ছুটতে থাকে। মিন্ডি শেষ সময়টুকু তার ফ্যামিলি মেম্বারদের সাথে কাটাতে চায়, তাই সে ইউল আর কেটকে নিয়ে তার বাড়ির দিকে যাচ্ছিল। পথে ইউল কেটকে প্রপোজ করে। সে চাচ্ছিল সেই সময়টুকু তার সাথে কাটাতে। কেটও তার প্রস্তাবে রাজি হয়ে যায়। মিন্ডি সবার সাথে একসাথে ডিনার করার জন্য বেশ কিছু বাজার করে নেয়। বাসায় ফিরলে জুন তাকে পূর্বের ভুলের জন্য ক্ষমা করে দেয়। মিন্ডি তার জন্য গোলাপ নিয়ে আসে আর তাকে ডিপ হাগ করে। তার সন্তানরাও তাকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। ওইদিকে ইউএসএ প্রেসিডেন্ট আর পিটার তাদের মিশন স্টার্ট করে। সেখানে তাদের একের পর এক মিশন ফেল হতে দেখা যায়। পিটার তখনও বলছিল যে ইটস ফাইন, এটা তেমন কিছুই না, তাদের 6টা ড্রোন অলরেডি ধ্বংস হয়ে গেছে। পিটার বলে যে মিশন সাকসেসফুল হওয়ার জন্য 24টা ড্রোনই এনাফ। মিন্ডি ফ্যামিলির সাথে তখন ডিনার রেডি করছিল। সেখানে ডক্টর টেডিও তাদের সাথে জয়েন করে। তারা ডিনারের টেবিলে বসে একসাথে হাসি খুশিভাবে ভালো কিছু মুহূর্ত কাটায়, যদিও তারা সবাই জানতো যে এটাই তাদের জীবনে শেষ ডিনার হতে যাচ্ছে। ওইদিকে মিশনটা ক্রমাগত ফেল করেই যাচ্ছিল। পিটার বুঝে যায় যে সাকসেস হওয়ার আর কোনো পসিবিলিটিই নেই। পিটার আর প্রেসিডেন্ট তখন একটা এক্সকিউজ দেখিয়ে সেখান থেকে পালায়। তখন সেখানকার বাকি কর্মীদেরও বুঝতে বাকি নেই যে তারা সবাই মারা যেতে যাচ্ছে। তাই সবাই শেষবারের মতো পরিবারের লোকজনদের সাথে দেখা করার জন্য সেখান থেকে বেরিয়ে যায়। শুধু জেসনই সেখানে রয়ে গিয়েছিল। সে আশা করছিল তার মা তার জন্য ফিরে আসবে, কিন্তু তার মা পিটারের সাথে একটা অত্যাধুনিক উড়োজাহাজে গিয়ে ওঠে। সে নিজের জীবন বাঁচাতে গিয়ে জেসনের কথাই ভুলে গিয়েছিল। প্রেসিডেন্ট তখন মিন্ডিকে কল করে স্বীকার করে যে তারা ভুল ছিল। সে বলে তারা উড়োজাহাজটিতে চড়ে পৃথিবীর মতো নিকটবর্তী কোনো প্ল্যানেট খুঁজে নেবে। উড়োজাহাজটিতে সেই রকমের টেকনোলজি রয়েছে। সে মিন্ডিকে বলে সে চাইলে সে আর তার ওয়াইফ তাদের সাথে জয়েন হতে পারে। মিন্ডি তখন তাকে তার অফারের জন্য ধন্যবাদ দেয়, কিন্তু সে সেই অফারটি গ্রহণ করেনি। এরপর দেখা যায় যে পৃথিবীর কিছু কিছু জায়গায় অলরেডি ধ্বংসযজ্ঞ শুরু হয়ে গেছে। সব মানুষই আতঙ্কিত হয়ে ছোটাছুটি করছে। সবাই চোখে মৃত্যু দেখতে পাচ্ছিল। কেউ বৃথা চেষ্টা করছিল ধূমকেতুটিকে থামানোর। জীবজন্তুরাও বিপদের আভাস পেয়ে যায়। তারাও প্রাণ বাঁচানোর বৃথা চেষ্টা করছিল। মিন্ডি তখনও ডিনার টেবিলে বসে সবার সাথে আনন্দে সময় কাটাচ্ছে। শেষবারের মতো তারা গডের কাছে কিছু প্রার্থনা করে নেয়। এরপর শক্তিশালী ভূমিকম্প শুরু হয়, কিন্তু তাও তারা সবাই নর্মাল বিহেভ করতে থাকে, যদিও সবাই মৃত্যুকে চোখের সামনেই দেখতে পাচ্ছিল। নিমিষেই ধ্বংস হয়ে যায় সমগ্র পৃথিবী। এরপর মহাকাশে 22,740 বছর পরের একটা সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে প্রেসিডেন্ট আর পিটার অন্য একটা গ্রহে এসে পৌঁছেছে, যেটি আমাদের সবুজ পৃথিবীর মতো। সেখানে আরো অনেক মানুষও পৌঁছেছে তাদের মতো, কিন্তু দেখা যায় যে সেখানে একটা প্রাণী মানুষদের মারতে শুরু করেছে। এরপর মুভির একদম শেষ সিনে দেখা যায় পৃথিবীর একটা ধ্বংসস্তূপ থেকে জেসন জীবিত বের হয়ে আসে। সে নাসার কক্ষটিতেই থেকে গিয়েছিল। সে ছিল পৃথিবীতে বেঁচে থাকা শেষ ব্যক্তি। হয়তো নাসার সেই কক্ষটিই ছিল পৃথিবীর সবচেয়ে সিকিউর প্লেস। সো বন্ধুরা, এই ছিল মুভিটির স্টোরিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করবেন। এই ধরনের মুভি নিয়মিত এক্সপ্লেনেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করে রাখুন। শীঘ্রই ফিরছি নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। Until then, goodbye.